নমস্কার। আজ আমরা প্রাচীন ভারতের একটা খুব ইন্টারেস্টিং আর বলা যায় বেশ চর্চিত বিষয় নিয়ে কথা বলবো, অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আলোচনার ভিত্তি মূলত যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ, তৈত্রীয় সংহিতা, এই ধরনের শাস্ত্রীয় টেক্সট আর তার সাথে কিছু আধুনিক বিশ্লেষণও রয়েছে। ঠিক। এখন আপাতদৃষ্টিতে তো মনে হয় এটা একটা বিরাট ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এর ভেতরে কি অন্য কোনো স্তর ছিল, মানে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক দিক? অবশ্যই ছিল। সেটাই তো এর মূল আকর্ষণ। এটাকে শুধু একটা যজ্ঞ বা ধর্মীয় আচার ভাবলে ভুল হবে। এটা ছিল প্রাচীন ভারতে রাজকীয় ক্ষমতা, মানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটা চূড়ান্ত উপায়। মানে ঈশ্বরের চোখে নিজের শাসনকে বৈধতা দেওয়া, এরকম কিছু? হ্যাঁ, ঠিক তাই। ধর্মীয় বৈধতা অর্জন করা আর সেই সাথে রাজ্যের একটা নবজন্ম বা পুনর্গঠন করা। এটা আসলে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল, ধর্মীয় মোড়কে। আচ্ছা, তো এই বিরাট আয়োজনের প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল? শুরুটা কিভাবে হতো দেখুন, শুরুটা হতো একটা বিশেষ ঘোড়া নির্বাচন দিয়ে। সাধারণ ঘোড়া নয়, একেবারে নিখুঁত, সব দিক থেকে সেরা, সাধারণত সাদা রঙের একটা পুরুষ ঘোড়া বাছা হতো। বিশেষ লক্ষণযুক্ত বলছেন? হ্যাঁ, দৈব লক্ষণযুক্ত হতে হতো। তাকে মন্ত্র পড়ে পবিত্র করা হতো। সে তখন রাজার প্রতীক। এরপর ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো 1 বছরের জন্য। সে নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি যেতে পারত। একা? না, একা না। তার সুরক্ষার জন্য রাজার সেরা যোদ্ধারা থাকতেন, প্রশাসনিক লোকজনও থাকত। মানে একটা ছোটখাটো বাহিনীই যেত সঙ্গে। তার মানে ঘোড়াটা যেখানেই যেত সেখানকার রাজার কাছে একটা বার্তা পৌঁছে যেত? একদম। মেসেজটা খুব পরিষ্কার। ঘোড়াটা যে রাজ্যের ভেতর দিয়ে যাচ্ছে, সেখানটার রাজার সামনে দুটো রাস্তা খোলা। কি কি? এক, ঘোড়াটাকে নির্বিঘ্নে যেতে দেওয়া, মানে যজ্ঞকর্তা রাজার বর্ষতা বা শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া প্রকারান্তরে। হ্যাঁ। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো ঘোড়াটাকে আটকানো, আর সেটা মানে কিন্তু সরাসরি যুদ্ধের ঘোষণা, চ্যালেঞ্জ। বাহ, মানে যুদ্ধ না করেও প্রভাব বিস্তার বা কে বন্ধু কে শত্রু সেটা বুঝে নেওয়ার একটা দারুণ কৌশল ছিল তো এটা। ঠিক ধরেছেন। এটা এক ধরনের চলমান সীমান্ত চুক্তি বা চ্যালেঞ্জ বলা যেতে পারে। ঘোড়াটা যেন রাজার দূত হিসেবে কাজ করত। এটা শুনে কিন্তু বেশ অবাক লাগছে, একটা ধর্মীয় আচারের সঙ্গে এতখানি রাজনীতি, কূটনীতি, এমনকি সামরিক বিষয়ও জড়িয়ে। আচ্ছা, ধরুন ঘোড়াটা 1 বছর পর নিরাপদে ফিরে এলো। তখন হ্যাঁ, ঘোড়াটার সফল প্রত্যাবর্তন মানেই রাজার ক্ষমতা আর প্রতিপত্তি প্রমাণিত হল। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি। এরপর শুরু হতো আসল যজ্ঞানুষ্ঠান। বেশ কয়েকদিন ধরে চলত সেটা। কি কি থাকতো সেই অনুষ্ঠানে? অনেক কিছু, বিভিন্ন বৈদিক ক্রিয়াকলাপ। যেমন ধরুন সোমযাগ, সেখানে সোমরস উৎসর্গ করা হতো দেবতাদের উদ্দেশ্যে। অগ্নিহোত্র থাকত, মানে পবিত্র আগুনে আহুতি দেওয়া। রাজার অভিষেক হতো। বহু দেবদেবীর পুজো হতো। আর শতপথ ব্রাহ্মণে তো সম্ভবত রানীর ভূমিকার কথাও বলা আছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাজার প্রধান মহিষী বা পট্টমহিষীরও কিন্তু এই যজ্ঞে একটা বিশেষ এবং প্রতীকী ভূমিকা থাকত। এটা শুধু রাজার একার যজ্ঞ ছিল না, রাজপরিবার এবং রাজ্যের সামূহিক কল্যাণ ও শক্তির প্রতীক ছিল। আচ্ছা, আর সেই ঘোড়াটা, যার এত ভূমিকা, তার শেষ পর্যন্ত কি পরিণতি হতো? তাকে কি সত্যি সত্যি বলি দেওয়ার হতো? দেখুন, একদম আদিবৈদিক যুগে হয়তো আক্ষরিক অর্থেই উৎসর্গ করা হতো, কিন্তু সময় যত এগিয়েছে, বিভিন্ন দার্শনিক চিন্তাধারার প্রভাবে, বিশেষ করে অহিংসার ধারণা আসার পর এই প্রথাটা বদলে যায়। মানে প্রতীকী হয়ে যায়? হ্যাঁ, মূলত প্রতীকী হয়ে দাঁড়ায়। আসল উদ্দেশ্যটা ছিল ঘোড়াটার মধ্যে যে শক্তি, মানে রাজশক্তি, প্রাণশক্তি, সেটাকে যজ্ঞের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠা করা, বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মের সাথে রাজাকে জুড়ে দেওয়া। এই যে বললেন বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম, মানে রীত, এর সাথে যজ্ঞের সম্পর্কটা ঠিক কি? ঘোড়াটা ঠিক কিসের প্রতীক ছিল এখানে? ব্রাহ্মণ গ্রন্থগুলো যদি দেখি, ঘোড়া বা অশ্ব অনেক কিছুর প্রতীক। প্রথমত গতি, সূর্যের গতির মতো, তাই সে প্রাণশক্তি বা সৌরশক্তির প্রতীক। হুম। দ্বিতীয়ত, সে অবাধ শক্তির প্রতীক, মানে রাজশক্তি, ক্ষত্রিয় শক্তি। যজ্ঞের মাধ্যমে রাজাকে প্রতিষ্ঠা করা হতো রীত এর ধারক হিসেবে, মানে তিনি শুধু শাসক নন, তিনি হলেন জাগতিক শৃঙ্খলার রক্ষক, দেবতাদের প্রতিনিধি। আচ্ছা, অনেকটা সৃষ্টি স্থিতি লয়ের একটা ছোট মডেলের মতো। হ্যাঁ, কিছুটা সেরকমও ভাবা যেতে পারে।
পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতো। বেশ গভীর ভাবনা। কিন্তু এই যে ধর্মীয় আবরণের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য সাধন, মানে ক্ষমতা বাড়ানো, প্রতিদ্বন্দ্বীদের দমন করা, এটা কি সবসময় সফল হতো? এতে ঝুঁকিও তো ছিল নিশ্চয়ই। অবশ্যই ছিল বিরাট ঝুঁকি। প্রথমত, অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার। রাজকোষ খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। ঠিক। দ্বিতীয়ত, ঘোড়ার সঙ্গে যে সৈন্যরা যেত, তারা যদি অন্য রাজ্যে গিয়ে কোনো গোলমাল পাকাত, বা ধরুন এই সুযোগে কয়েকজন রাজা মিলে জোট বেঁধে ফেলল যোগ্যকর্তার বিরুদ্ধে, তাহলে তো পরিস্থিতি জটিল হয়ে যেতে পারত। খুবই জটিল হতে পারত। তাই এটা যেমন ক্ষমতা বাড়ানোর সেরা উপায় ছিল, তেমনি একটা ভুল পদক্ষেপ কিন্তু পতনের কারণও হতে পারত। এটা ছিল এক বিরাট পলিটিক্যাল গ্যাম্বল যদি বলা যায়। তার মানে এটা শুধু শক্তি দেখানো নয়, রাজার ডিপ্লোম্যাসি, অর্থনৈতিক ক্ষমতা, সামরিক প্রস্তুতি সবকিছুর একটা চূড়ান্ত পরীক্ষা ছিল। আচ্ছা, এটাকে কি আজকের দিনের কোনো কিছুর সাথে তুলনা করা যায়? আপনি বলছিলেন সফট পাওয়ার বা প্রভাব বিস্তারের কথা। কিছুটা তো করাই যায়। ধরুন আজকের দিনের খুব বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা, বা অলিম্পিক্স, বিশ্বকাপ ফুটবলের মতো বিশাল ইভেন্ট হোস্ট করা। হ্যাঁ, হ্যাঁ। এগুলোর মাধ্যমে আয়োজক দেশ কি করে? নিজেদের ক্ষমতা দেখায়, তাই না? অর্থনৈতিক শক্তি, সাংগঠনিক দক্ষতা, আন্তর্জাতিক প্রভাব, এই সব। অশ্বমেধ যজ্ঞ ছিল অনেকটা সেরকম। রাজার ক্ষমতা, ঐশ্বর্য আর সার্বভৌমত্বের একটা গ্র্যান্ড স্টেটমেন্ট। আর ধর্মীয় মোড়কটা একে আরও বেশি বৈধতা দিত। বুঝতে পারছি। তাহলে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে অশ্বমেধ যজ্ঞ আসলে একটা মিশ্র প্রক্রিয়া ছিল। মানে এতে গভীর ধর্মীয় বিশ্বাসও ছিল, জটিল আচার অনুষ্ঠানও ছিল, আবার খুব ঠান্ডা মাথার রাজনৈতিক হিসেব নিকেশও ছিল। একদম। ধর্ম, রাজনীতি, কূটনীতি সব মিলেমিশে একাকার। এটা শুধু রাজার ব্যক্তিগত মঙ্গল বা আধ্যাত্মিক উন্নতির জন্য ছিল না, বরং তার চেয়েও বেশি করেছিল সাম্রাজ্যের ভিতটাকে আরও মজবুত করা, ক্ষমতাকে নিরঙ্কুশ করা। বেশ ইন্টারেস্টিং আলোচনা হলো। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই যে প্রাচীন ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা আর প্রভাব বাড়ানোর জন্য ধর্মীয় আচারকে রাজনৈতিক কৌশলের সাথে মেশানো হলো, হুম। এই মূল ধারণাটা, মানে ধর্ম বা ভাবাবেগকে রাজনৈতিক বা ক্ষমতার স্বার্থে ব্যবহার করা, এটা কি আজকের পৃথিবীতেও অন্য চেহারায় টিকে নেই? হয়তো পদ্ধতি বদলেছে, কিন্তু মূল উদ্দেশ্যটা কি একই রকম রয়ে যায়নি? সত্যিই ভাবার মতো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে।